প্রিয় দর্শক, সংবাদপত্রে বাংলাদেশ অনুষ্ঠান থেকে আমি রেজানুর রহমান আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত খবরের বিশ্লেষণ নিয়ে আমাদের আজকের এই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত আছেন জাতীয় প্রেস ক্লাবের সভাপতি, দৈনিক কালের কণ্ঠের সম্পাদক, বিশিষ্ট সাংবাদিক হাসান হাফিজ। কেমন আছেন? ভালো আছি, ধন্যবাদ। পত্রপত্রিকায় প্রকাশিত কয়েকটা শিরোনাম পড়ে শোনাই আপনাকে, তারপর আমরা আলোচনায় যেতে চাই। দৈনিক প্রথম আলো, শ্রদ্ধা নিবেদন, নীরব নিঃশব্দ সুসজল শোক। উজ্জীবিত বিএনপির লক্ষ্য এখন নির্বাচন, বাড়ছে আগ্রহী দল, আসন বণ্টনে জটিলতায় জামায়াত। দৈনিক কালের কণ্ঠ, মেঘনায় 2 লঞ্চের মুখোমুখি সংঘর্ষ, 4 জন নিহত। নতুন গতিধারায় রাজনীতি, জোটবদ্ধই থাকছে জামায়াত সহ 8 দল, আসতে পারে এনসিপি। দৈনিক সমকাল, রাজনীতি সহ সব ক্ষেত্রে নতুন মাত্রা আনার পরিকল্পনা, আই হ্যাভ আ প্ল্যান। 19 বছর পর বাবার কবরের পাশে আপ্লুত তারেক রহমান। দৈনিক যুগান্তর, জনগণের প্রত্যাশা পাহাড় সম, তারেক রহমানের উপর সবার দৃষ্টি। হাদি হত্যার বিচার দাবি, রাতে উত্তাল শাহবাগ। দৈনিক ইত্তেফাক, পরশু থেকে 3 দিন তীব্র শৈত্যপ্রবাহের আশঙ্কা। বাবার কবরে অশ্রুসিক্ত তারেক রহমান। অনলাইন প্ল্যাটফর্মে ভেজাল ওষুধ বিক্রি। বাংলাদেশ প্রতিদিন, 19 বছর পর পিতার মাজারে কোটি মানুষের কণ্ঠস্বর তিনি। মানবজমিনের শিরোনাম, তারেক রহমানের প্রত্যাবর্তন কেন গুরুত্বপূর্ণ, আমিত্ববিহীন এক অনন্য ভাষণ। খবরের কাগজের শিরোনাম, তারেক রহমানের সামনে নানা চ্যালেঞ্জ, আছে সম্ভাবনাও। বাবার কবরে অশ্রুসজল তারেক, পথে পথে নেতাকর্মী, সাধারণ মানুষের ঢল। আমার দেশ, হিন্দুত্ববাদী ভারতের কপট মাইনরিটি কার্ড, জামায়াত ও সমমনাদের নির্বাচনী জোট অক্ষুণ্ণ রাখার চেষ্টা। কালবেলার শিরোনাম, বিএনপিতে প্রাণচাঞ্চল্য, আইনি লড়াইয়ে 84 মামলায় যুক্ত হয়ে পেয়েছেন স্বাভাবিক জীবন। রূপালী বাংলাদেশ, আপ্লুত তারেক রহমান কাঁদলেন, এনসিপির সমঝোতা জামায়াতের সঙ্গেই। আলোকিত বাংলাদেশ, জামায়াত এনসিপি সমঝোতা চূড়ান্ত, 18 বছর পর বাবার কবর জিয়ারত, অশ্রুসিক্ত তারেক। শেষ শিরোনামটাই যদি আপনার সাথে শুরু করি আলোচনায়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরলেন, নিজের দেশে, এবং তার প্রথম দিনের সেই জনজোয়ার আমরা প্রত্যক্ষ করলাম। কি পরিমাণ তাকে দেখবার জন্য মানুষের আকুলতা। এবং গতকাল তার 2টি কর্মসূচি ছিল, একটি বাবার কবর জিয়ারত এবং জাতীয় স্মৃতিসৌধে তিনি পুষ্পমাল্য অর্পণ করবেন। কিন্তু ধানমন্ডি থেকে বাবার কবরে যাওয়া পর্যন্ত এবং বাবার কবর থেকে জাতীয় স্মৃতিসৌধে যাওয়া পর্যন্ত যে পরিমাণ জনতার ঢল এবং যা সামলে তাকে যেতে হয়েছে, সেটা তো একটা দৃশ্য। এবং আরেকটা দৃশ্য, বাবার কবরে বিএনপি নেতৃবৃন্দের সঙ্গে তিনি পুষ্পার্ঘ্য দিলেন এবং তারপরে উনি বললেন, আমি একা একটু দাঁড়াবো। এবং সেই দৃশ্যটা যদি টেলিভিশনের পর্দায় সবাই দেখেছেন নিশ্চয়ই, যে আপনি চিন্তা করেন বাবার কবরে 19 বছর না আসার সেই যন্ত্রণা এবং তার পাশে দাঁড়িয়ে মুনাজাত করা, এই ক্ষণটি বোধহয় সবাইকে আপ্লুত করে। তারেক রহমানকে স্বাগত। বাংলাদেশে একটা নতুন স্বপ্নে উজ্জীবিত হচ্ছে জাতি, তাই না? একটা নতুন প্রত্যয়, একটা অঙ্গীকারে আমরা দেখেছি তার ভাষণের মধ্যে যে সেই মিতবাক এবং সংযমী, একটা দূরদর্শী একটা স্বপ্নের যে একটা অভিপ্রায়, সেটা প্রতিফলিত হয়েছে। যেমন মানবজমিনের শিরোনামটা খুব চমৎকার, যে আমিত্ব ছিল না সেই ভাষণে। সেখানে কোনো হিংসা ছিল না, প্রতিহিংসা ছিল না, তারপরে অতীতচারিতা সেইভাবে নাই, সামনের দিকে তাকানোর জন্য এবং একটা শান্তিপূর্ণ দেশ গঠনের যে একটা প্রত্যয় এবং মানুষের যে সমর্থন নজিরবিহীন। এটা একটা বাংলাদেশের ইতিহাসে এরকম আর দেখা যায় নাই যে স্মৃতিসৌধে পৌঁছতে কিন্তু 5 ঘন্টারও বেশি সময় লেগেছে, ছুটির দিন থাকা সত্ত্বেও গতকাল। এটাও তুলনাহীন আসলে। এখন আমরা তাকে ঘিরে কিন্তু একটা নতুন স্বপ্ন, একটা নতুন অভিপ্রায়, নতুন একটা দিকনির্দেশনা আমরা পেতে যাচ্ছি। হয়তো আমরা একটা সত্যিকারের একটা অ্যাকোমোডেটিভ, একটা সবাই মিলে একটা সবার আগে বাংলাদেশ, তাদের স্লোগান। আমরা বিশ্বাস করব, আশা করব, আমাদের প্রত্যাশা থাকবে যে তারা সেটা কাজে পরিণত করবেন। এখন অনেক চ্যালেঞ্জেস আছে বাংলাদেশের রাজনীতিতে, সংশয় আছে, সংকট আছে, ষড়যন্ত্র আছে। সব কিছু মিলিয়ে ছাপিয়ে যেন বাংলাদেশ একটা সত্যিকারের প্রগতিশীল এবং অসাম্প্রদায়িক একটা মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত, সঞ্জীবিত একটা দেশ আমরা গড়ে তুলতে পারি এবং সত্যিকারের অর্থে বাংলাদেশের মর্যাদাকে, যে ভুলুণ্ঠিত, যে আমাদের কলঙ্কিত যে
ইমেজ, গণতন্ত্র হত্যার যেই রকম অনপনেয় কলঙ্ক, সেটাকে আমরা যদি ঘুচিয়ে সামনের দিকে এগিয়ে যেতে পারি, সেটাই হবে সবার জন্য একটা মানে প্রত্যয়, এবং এটা একটা অঙ্গীকার থাকতে হবে সবাইকে। এখন একটা দলের পক্ষে, একজন ব্যক্তির পক্ষে কিন্তু দেশ বদলানো কঠিন, সবাই যদি সেটাতে সমর্থন না দেয়, সক্রিয় অংশগ্রহণ না করে। তো এই নির্বাচনের মাধ্যমে একটা অবাধ, গ্রহণযোগ্য, একটা সত্যিকার অর্থে একটা মানে স্বচ্ছ, মানে নিশ্চিত ভোটাধিকার যেখানে থাকবে, সেটা যদি আমরা করতে পারি, এনশিওর করতে পারি, তাহলে আমরা বিশ্বের বুকে আমাদের মাথা উঁচু করে দাঁড়াতে পারি। সেটাই আমাদের এখন বড় চ্যালেঞ্জ। এখন আরও অনেক সংকট আছে, সেগুলি কেটে যাচ্ছে। সংশয়টা নির্বাচন হবে কিনা, এটা একটা সংশয় ছিল। সেটা একটা এখন তারেক একটা রহমান কেটে শেষ যাওয়া। পর্যন্ত আসতে পারবেন কিনা, সেটাও সংশয় ছিল। জি। তো তারপরে একটা মানে এত বড় যে সমাবেশ হয়েছে, বিশাল সুবিশাল, সেটার মধ্যে সেই ধরনের কোনো ঘটনা ঘটেনি। আমি আরেকটা কথা উল্লেখ করতে চাই, তারা কিন্তু দুঃখ প্রকাশ করেছে জনদুর্ভোগ যে হয়েছে, জি, জি। এবং তারা নিজেরা বর্জ্য যেগুলি, সেগুলি 148 টন বর্জ্য পরিষ্কার পরিষ্কার করেছে। এইটাও বাংলাদেশের রাজনীতিতে একটা বড় ধরনের, আমি বলবো, ইতিবাচক একটা পদক্ষেপ। অবশ্যই এরকম ছোট ছোট যদি গুণগত পরিবর্তনটা আমরা যদি কল্যাণকামী এবং ইতিবাচক গুণগত পরিবর্তনটা যদি আমরা সাধন করতে পারি, তাহলে অবশ্যই বাংলাদেশের সামনে অন্ধকার নেই, আলোই আছে। আমরা সেটার দিকে যাত্রা শুরু করব এবং যার যার ক্ষেত্র থেকে দায়িত্বটা পালন করব। চ্যালেঞ্জগুলো কি কি দেখেন? শান্তি শৃঙ্খলা একটা চ্যালেঞ্জ, তারপরে নির্বাচনটাকে সেইভাবে সুষ্ঠু সুন্দরভাবে সহিংসতা মুক্ত একটা নির্বাচন করা, সেটা একটা বড় চ্যালেঞ্জ, এবং দলগুলির পারস্পরিক শ্রদ্ধাশীলতার জায়গাটা তৈরি করা, আস্থার জায়গাটা তৈরি করা, একটা শালীন ভাষা, সত্যিকারের গণতান্ত্রিক অভিযাত্রাকে সফল করার জন্যে সবার যদি বলিষ্ঠ এবং দৃঢ় ভূমিকা পালন করতে পারি আমরা, তাহলেই কিন্তু সেই চ্যালেঞ্জগুলি মোকাবেলা করা সম্ভব। ষড়যন্ত্র দেশের মধ্যেও আছে, দেশের বাইরেও আছে, এবং এইটা হয়তো আরও ঘনীভূত হবে। এবং আমরা লক্ষ্য করছি যে পুলিশ কিন্তু এর মধ্যে অনেকখানি ঘুরে দাঁড়াতে পেরেছে, এবং নির্বাচন পূর্ব সহিংসতা যেটা দেখা যাচ্ছিল, সেটা আস্তে আস্তে কমে আসছে। আমরা আশা করব যে শূন্যের কোঠায় আসবে, মানুষ সত্যিকার অর্থে একটা শান্তিপূর্ণ এবং নিরাপদ পরিবেশে বাস করবে, এবং মানুষের জনজীবনে যেন স্বস্তি আসে, শান্তি আসে, কর্মসংস্থান আসে, বিনিয়োগ আসে, এবং সত্যিকারের একটা প্রগতিশীল দেশ গঠনের, সমৃদ্ধ দেশ গঠনের সবাই মিলে আমরা দেশে যারা আছি, প্রবাসী যারা আছে, সবাই মিলে। এবার আপনি জানেন যে প্রবাসীরা প্রথমবারের মতো ভোটাধিকার পেতে যাচ্ছে। সুতরাং অনেক পরিবর্তন কিন্তু আমরা এর মধ্যে পেয়েছি, যদিও মানে প্রত্যাশা অনুযায়ী 100% আমরা পাইনি, সেটা কখনো সম্ভব নয়, অতটা আশা করাও ঠিক না। যতটা সম্ভব একটা ইতিবাচক দিকে এবং কল্যাণের দিকে এবং শুভতার দিকে, মঙ্গলের দিকে আমাদের এগিয়ে যাওয়া দরকার। আমরা সেটাই চড়াই উতরাই পার হয়ে আমরা জাতিগতভাবে সবাই সমষ্টিগতভাবে আমরা সেই চ্যালেঞ্জগুলি মোকাবেলা করব, সেটাই হোক প্রত্যাশা এবং অঙ্গীকার এবং অভিপ্রায়। উনি তার ভাষণে আই হ্যাভ এ প্ল্যান, উই হ্যাভ এ প্ল্যান, খুব চমৎকারভাবে এখন সবাই জানার অপেক্ষায় সেই প্ল্যানটা কি। না, সেটা তো আমরা 31 দফায় দেখেছি, তাদের সংস্কারের যে রূপরেখা সেটার মধ্যেও দেখেছি, এবং আমরা দেখেছি যে মানে অনেক শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে তাদের দলের যারা উচ্ছৃঙ্খল, বিশৃঙ্খল এবং অসদাচরণ করেছে, যেগুলি জনজীবনে হুমকি সৃষ্টি করেছে। সেটাও একটা নজিরবিহীন ঘটনা। এরকম একটা বড় দলে এই ধরনের অ্যাকশন নেওয়া, আমরা অতীতে আওয়ামী লীগের, ছাত্রলীগের ব্যাপারে অ্যাকশন দেখেছি, কিন্তু সেটা শেষ পর্যন্ত তারা সাস্টেন করতে পারেনি। ছাত্রলীগ কিন্তু উন্মত্ত হয়ে ধ্বংসাত্মক পর্যায়ে চলে গিয়েছিল, এবং সেটা আওয়ামী লীগের পক্ষে কন্ট্রোল করা সম্ভব হয় না। আমরা আশা করব যে মানে এই বড় দলটি, বৃহত্তম দলটি, সেইটার থেকে শিক্ষা নিয়েছে অনেকখানি, এবং আরও শিক্ষা নেবে, এবং নিজেরা সেভাবে সুশৃঙ্খল হয়ে জনবান্ধব দল হিসেবে নিজেদেরকে প্রতিষ্ঠা করবে, এবং মানুষের অভিপ্রায় এবং দেয়ালের লিখন তারা পাঠ করবে। জুলাই চেতনা, মুক্তিযুদ্ধের চেতনা, সব কিছু মিলিয়ে মানুষের যে কল্যাণ যেখানে আছে সেই কাজগুলি তারা করবে, আমরা সেই আশাটাই করব। আপনি খুব চমৎকার একটি কথা বললেন যে দেওয়ালের লেখন যেন তারা পাঠ করে। এই যে দেওয়ালের লেখন তো অনেক কথাই বলেছিল, ইতিহাসের শিক্ষায় যে ইতিহাস থেকে কেউ শিক্ষা নেয় না, কিন্তু আমরা চাইবো যে একটা বাংলাদেশ বারবার তো এত এক্সপেরিমেন্ট করতে পারে না। আমাদের দেশ স্বাধীন হয়ে গেছে, 54 বছর হয়ে গেছে, আমরা কেন এতখানি পিছিয়ে থাকবো? আমাদের শক্তি আছে, মেধা আছে, সাহস আছে, প্রত্যয় আছে, অভিপ্রায় আছে, অঙ্গীকার আছে, আমরা কেন পিছনে পড়ে থাকবো? আপনি দেওয়ালের লেখনের কথা বললেন। রাজনীতিতে তো নানা ধরনের মেরুকরণ হয়, ভোটের শেষ পর্যন্ত হয়তো বোঝা যাবে না কি হচ্ছে না হচ্ছে, রাজনীতিতে শেষ বলে কোনো কথা নেই। তো এখন যে ব্যাপারটা যেটা দাঁড়ায় যে এনসিপি, বিশেষ করে জামাতের 8 দলের সাথে এনসিপির এখন একটা সখ্যতা হবে, এবং আসন ভাগাভাগি হয়তো সেখান থেকেই হবে। কিন্তু আপনার কি মনে হয় যে রাজনীতিতে এরকম মেরুকরণও হবে?
এটা একটা ড্রাস্টিক মেরুকরণ বলা চলে, কিন্তু আবার Drastic। এনসিপি, হ্যাঁ, এবং এনসিপি আবার স্প্লিটও হচ্ছে, মানে মানে এটাতে ভাঙচুরও আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা। তো একটা এত নতুন দল, সেটার মানে তো এক বছরও হয় নাই, জি। তো আস্তে আস্তে কিন্তু অনেক টানাপোড়েনের মধ্যে দিয়ে যেতে। আপনি তারেক রহমানের রাজনৈতিক জীবনটাই দেখেন, তাকে কত চড়াই উতরাই পার হতে হয়েছে, কত মামলা মোকদ্দমা, শারীরিক মানসিক নির্যাতন, নিপীড়ন, মানে জীবনের ঝুঁকি নিয়ে তারপরে সেখান থেকে শিক্ষা গ্রহণ করে, তারপরে যেখানে বিলাতে দীর্ঘদিন ছিলেন সেখানকার যে আবহ, তারপরে পড়াশোনা বলেন, প্রজ্ঞা বলেন, এবং ভার্চুয়ালি দেশ গঠন করা এবং সব জায়গায় অর্গানাইজ করা, কানেক্টিভিটি, যে একটা অসাধারণ একটা কানেক্টিভিটি উনি তৈরি করেছেন, তারুণ্যের যেই সঙ্গে সংযোগটা রেখেছেন, সেটাও একটা বড় ঘটনা। আমরা এটার ফসল পাওয়ার জন্য আমরা অপেক্ষমান। আমরা আশা করব যে একটা আমরা কল্যাণমূলক এবং ইতিবাচক একটা গুণগত পরিবর্তন আমরা হয়তো লক্ষ্য করব, সেই প্রত্যাশাটা আমাদের থাকছে। এবং সাধারণ মানুষের যেই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, একটা নজিরবিহীন একটা বাংলাদেশের ইতিহাসে স্বদেশ প্রত্যাবর্তন আমরা অতীতেও দেখেছি, কিন্তু এইবারের স্বদেশ প্রত্যাবর্তনের সঙ্গে সেটার কিন্তু অনেক পার্থক্য আছে, অনেক কিন্তু বৈশিষ্ট্যগত অনেক অমিল আছে। তো আমরা আশা করব যে একটা সত্যিকারের অর্থে আমরা একটা মানে সুখী সমৃদ্ধ বাংলাদেশ আমরা হয়তো পেতে যাচ্ছি। আমরা যার যার ক্ষেত্র থেকে যেন সেই দায়িত্বটা পালন করি। দৈনিক যুগান্তর শিরোনাম করেছে যে জনগণের প্রত্যাশা পাহাড় সম। তো এই পাহাড় সম প্রত্যাশা কি ভার নেওয়া একার পক্ষে সম্ভব? না, সেটা তো আমি বলেছি যে এটা তারা বলেছে জাতীয় সরকার তারা গঠন করবে, তারা সেটা মিনও করেছে এবং অনেক আসন ছাড়ও দিয়েছে। তো সেটা অন্যদিকে জামাত ইসলামীও দিচ্ছে। তো এখন মেরুকরণ বলি এখন আরো সুস্পষ্ট হবে কয়েকদিনের মধ্যেই। আচ্ছা। এখন প্রকাশ্যে অপ্রকাশ্যে কিন্তু দেন দরবার চলছে, দর কষাকষি চলছে। তখন একটা আমরা মেরুকরণ যাই হোক, সেটা যেন শান্তি, স্থিতি এবং শালীনতা যেন থাকে, সেটার মধ্যে পারস্পরিক শ্রদ্ধার জায়গাটা যেন নষ্ট না হয়, মানুষের আস্থা যেন নষ্ট হয় না। রাজনীতিকরাই কিন্তু শেষ ভরসা এবং দেশ চালাবে রাজনীতিকরাই। সেখানে সবাই মিলে, দেশের সবাই মিলে যেন আমরা একটা আসলেই একটা সুন্দর সহনশীল মানে গণতান্ত্রিক সংস্কৃতি আমরা গড়ে তুলতে পারি, সেটাই আমাদের প্রত্যাশা থাকবে। একটা অন্য আলোচনা করতে চাই। যেমন ধরেন আমাদের তো এখন রাজনীতি সবচেয়ে বেশি আলোচিত বিষয়। এটা হতেই পারে যেহেতু সামনে নির্বাচন। আজকে একটি বিশেষ দিন, 27 ডিসেম্বর। বাংলাদেশের আমরা যদি বাতিঘর বলি, সাহিত্যের বাতিঘর বলি বা অভিভাবক বলি, রাবেয়া খাতুন এবং সৈয়দ শামসুল হক, তার জন্মদিন আজকে। এবং এটা এটা অস্বীকার করবে না কেউ যে বাংলা সাহিত্যে তাদের দুজনের যে অবদান, সেটা একেবারে অনস্বীকার্য। আপনি আমি যাই হোক সাহিত্যের জগতের মানুষ, তো সব কিছু মিলিয়ে আজকের এই যে জন্মদিনে রাবেয়া খাতুনকে ঘিরে আজকে অনুষ্ঠান আছে চ্যানেল আইতে 12টার সময়, তার একটি বইয়ের প্রকাশনা অনুষ্ঠান, এবং রাবেয়া খাতুন ফাউন্ডেশন বিকেল 4টার দিকে আরেকটি অনুষ্ঠানের আয়োজন করেছে। আমার একটা ছোট্ট করে জানবার ইচ্ছে যে আমরা আমাদের এই যে আলোর বাতিঘর, আমাদের যে এই যে অভিভাবক, আমরা কি দিনে দিনে তাদেরকে কি একটু কি ভুলে যাচ্ছি কি না, নাকি কি মনে হয়? আমরা তো বিস্তৃতি পরায়ণ জাতি আসলে। আমরা যদি সেই আমাদের ঐতিহ্যকে ভুলে গিয়ে আমরা যদি অন্যদিকে যাই, তাহলে আমরা নিজেরাই ক্ষতিগ্রস্ত হব। তাদের তো আর কিছু আসে যায় না। দুইজনই দেদীপ্যমান নক্ষত্র। মানে সৈয়দ শামসুল হক সব্যসাচী লেখক, নাটক বলেন, কবিতা বলেন, গান বলেন, চলচ্চিত্র বলেন, সব ক্ষেত্রেই তার অবদান আছে। শিশু সাহিত্য বলেন। আর রাবেয়া খাতুন খালাম্মার অসাধারণ অবদান আছে। সেই অবরোধবাসিনী, সেই সময় একটা পশ্চাৎপদ রক্ষণশীল একটা সমাজ থেকে এসে তারপরে উনি আমৃত্যু যেই রচনা করে গেছেন, বহু ধরনের লেখালেখি করেছেন। ভ্রমণ সাহিত্য বলেন, কথা সাহিত্য বলেন, শিশু সাহিত্য বলেন, সব দিকেই কিন্তু মানে অনলস একটা নিরলস একটা ব্রত ছিল সাহিত্যকে সমৃদ্ধ করার, এবং সেটা করে গেছেন উনি। তো এটাতে আমরা সমৃদ্ধ হয়েছে। আমরা যতই তাদেরকে স্মরণ করব, তাদের রচনা পাঠ করব, সেখান থেকে আমরা দীক্ষিত হব, নিজেরা প্রাণিত হব, আমরা উপকৃত হব তাতে। কিন্তু আমরা যদি বিস্মৃত হই, তাদের যদি উপেক্ষা করি, তাদের যদি অবহেলা করি, আমরা যদি তাদের চর্চাটা না করি তাদের রচনাবলীর, তাহলে আমরা নিজেরাই ক্ষতিগ্রস্ত হব, আমরা নিজেরাই দীন দরিদ্র হব।
আমরা চাই না সেই আমাদের মধ্যে গরিবী ভর করুক। আমাদের ঋদ্ধ ঐতিহ্য আছে, আমরা সেটাকে সম্বল করে আধুনিকতার সঙ্গে ব্লেন্ডিং করে আমরা আরও এগিয়ে যেতে চাই। আমরা বিশ্ব সমাজে আমাদের মাথা তুলে দাঁড়াতে চাই। আমাদের সাহিত্য অনেক সমৃদ্ধ, আমরা সেটা অনুবাদের মাধ্যমে বিশ্ববাসীর কাছে পৌঁছে দিতে চাই। আমরা আবার নোবেল প্রাইজ পেতে চাই। রবীন্দ্রনাথ ঠাকুরের পরে এখনও পর্যন্ত হয় না, সেই 1913 সালে হয়েছিল, 100 বছরেরও বেশি সময় আগে। আমরা আবার নতুন মাত্রায় উজ্জীবিত হতে চাই, আমাদের সাহিত্যকে বিশ্ববাসীর মধ্যে সঞ্চালিত করতে চাই। এই যে তারেক রহমানের দেশে ফেরার পরে সবকিছু মিলে রাজনীতিতে একটা ঐক্য বা রাজনীতিতে একটা সম্ভাবনা, নির্বাচন হবে এখন একটা বোঝাই যাচ্ছে সবকিছু মিলিয়ে। তো আমরা সাহিত্য সংস্কৃতির জায়গায় একটু করে আলোচনা বা চর্চা করার চেষ্টা করি। আপনার কি মনে হয় যে এই সময়ে সব কিছুই ঠিক থাকলো, আজকে বাংলা একাডেমির সাধারণ সভা, সেখানেও হয়তো সাহিত্য নিয়ে আলোচনা হবে, কিন্তু সাহিত্যের অবস্থাটা কি? আসলে আমরা অনেক আমাদের দিকপালকে হারিয়েছি আসলে, অভিভাবকদেরকে। তো ফলে আমরা কিন্তু একটা দীনদরিদ্র অবস্থার মধ্যে আছি। আমরা সেইভাবে কিন্তু আমাদের মধ্যে উজ্জ্বল প্রতিভা সেভাবে আমরা এখন লক্ষ্য করছি না। সেটা একটা উন্নতা আছে, অবশ্যই আছে। সেই জন্যই কিন্তু তাদেরকে বেশি বেশি স্মরণ করতে হবে, তাদের কাছ থেকে আমাদের রসদটা নিতে হবে। সেটাকে নিয়ে নিজেরা আত্মস্থ করে আমরা যেন আরও নিজেদেরকে ঋদ্ধ করতে পারি, আমরা যেন আরও প্রসারিত হতে পারি। বিশ্ব সাহিত্য মন্থন করে আমরা যেন আমাদের নিজের ঐতিহ্যকে না ভুলে, আমাদের শেকড়কে না ভুলে আমরা যেন আরও একটা জগৎ গড়ে তুলতে পারি, সেটাই আমাদের প্রত্যাশা হওয়া দরকার। আর রাজনীতি ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের উগ্রতা একসময় গ্রাস করতে চাচ্ছে আমাদের, সেটা থেকেও আমাদের সরে আসতে হবে। কারণ আমাদের একটা উদারনৈতিক পরিবেশ লাগবে, একটা সমাজ লাগবে। সেইভাবে আমরা যেন ধর্মান্ধ না হয়ে আমরা যেন উগ্রবাদকে প্রশ্রয় না দিই। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম আপনারা নিশ্চয়ই শুনলেন। আজ রাবেয়া খাতুনের জন্মদিন। বেলা 12টায় চ্যানেল আইতে একটি অনুষ্ঠান আছে, সরাসরি সম্প্রচার হবে রাবেয়া খাতুনের একটি গ্রন্থের উপর আলোচনা, এবং একই সাথে বিকেলে রাবেয়া খাতুন ফাউন্ডেশনের উদ্যোগে আরেকটি আলোচনা সভা আছে। ভালো থাকবেন। দেশটা এগিয়ে যাচ্ছে সম্ভাবনার দিকে, আলোকিত বাংলাদেশের দিকে। শুভকামনা থাকলো। খোদা হাফেজ।